আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন। এই অধ্যায়ের বেসিক টু অ্যাডভান্স সব কিছু আমরা শিখব। তাহলে শুধু সেট এই বিষয়টা আজকে যত খুঁটিনাটি যা কিছু আছে সব কিছু শিখব। এসএসসি 26 এবং 27 এই দুইটি ব্যাচের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেট ও ফাংশন। সেট সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএসসি 26-এর জন্য। এসএসসি 26-এ যারা আছে সামনে টেস্ট পরীক্ষার প্রস্তুতির জন্য সেট ফাংশন খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব সেটের বেসিক টু অ্যাডভান্স, একেবারে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত যত কিছু যা আছে সব কিছু আমরা আজকে শিখব। তাহলে আজকের টপিকে আমাদের কি কি আছে সেগুলো এখানে সাইডে লেখা আছে, এবং সেট এবং ফাংশন এই দুইটা বিষয়ে জানার আগে আমাদের এই কয়েকটা বিষয় আমাদের খুব ভালো করে শিখতে হবে। সেই বিষয়গুলো কি কি দেখো, যেমন এন দ্বারা কি প্রকাশ করে? স্বাভাবিক সংখ্যা, এন ন্যাচারাল নাম্বার, এবং জেড দ্বারা প্রকাশ করে পূর্ণ সংখ্যা, এবং গুণনীয়ক, গুণিতক, মৌলিক সংখ্যা। এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা অঙ্কে লাগবে। তাহলে এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই। দেখো, এন কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এন স্বাভাবিক সংখ্যা হলে তাহলে এন এর মানগুলো কি? এন এর মান হবে 1 থেকে শুরু করে 1 2 3 4 5 6 এভাবে শুরু করে চলতেই থাকবে। এখন দেখো, 1 থেকে শুরু করে এদিকে যতগুলো সংখ্যা আছে সবগুলোই কি হলো এন বা স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জানি ধনাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। একটু দেখো, ধনাত্মক সংখ্যা যে সংখ্যাগুলোর পিছনে কি প্লাস চিহ্ন আছে, +1 +2 +3, এগুলো হলো ধনাত্মক সংখ্যা। এবং ঋণাত্মক সংখ্যা কি? -1 -2 -3, এই সংখ্যাগুলো হলো ঋণাত্মক সংখ্যা। এভাবে চলতেই থাকবে এবং এগুলোর কি অসীম সংখ্যা। ঠিক আছে, তাহলে দেখো ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা দেখলাম। এখন জেড হলো পূর্ণ সংখ্যা। সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা মিলিয়ে হলো পূর্ণ সংখ্যা। এর সাথে একটু যোগ হবে, 0 যোগ হবে। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা হলো পূর্ণ সংখ্যা। যেমন +-2, +-1, +-2, +-3, +-4, এই সংখ্যাগুলো হলো জেড দিয়ে কি প্রকাশ করে? পূর্ণ সংখ্যা। তাহলে এই সংখ্যাগুলোকে এভাবে আমরা লিখতে পারি যে -3, -2, -1, 0, 1, 2, 3 এভাবে। তাহলে এই সংখ্যাগুলোই হলো জেড বা পূর্ণ সংখ্যা। তাহলে দেখো, জেড পূর্ণ সংখ্যা বুঝতে পারলাম। তারপর দেখো পরবর্তী বিষয়টা আছে কি? গুণনীয়ক বিষয়টা হলো কোনো সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা ভাগ করা যায়। ধরো ছোট একটা সংখ্যা নিই, ধরো 8। ঠিক আছে, 8কে আমরা কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি? দেখো, 1 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তারপরে 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা করতে পারি, 3 দ্বারা করতে পারি না, 4 দ্বারা করতে পারি, 4 দুগুণে 8, এবং 5 6 এগুলো দ্বারা করতে পারি না, এবং আর করতে পারি কত? 8 দ্বারা 8কে ভাগ করতে পারি। তাহলে দেখো আমরা একটু এইভাবে লিখতে পারি 8-এর কি লিখতে পারি? 1 গুণ 8। ঠিক আছে, এবং দেখো 2 গুণ 4। তাহলে 8-এর গুণনীয়কগুলো কি কি? 1 2 4 8। তাহলে এইগুলো কি হলো? 8-এর গুণনীয়ক। আচ্ছা, তারপরে দেখো আরেকটা হইতে পারে, যেমন 12 সংখ্যাটাকে আমি কি লিখতে পারি? 1 গুণ 12। 2 দিয়ে লিখতে পারি, 2 গুণ 6 12 হয়। তারপরে 3 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ 3 দিয়ে দেয়, 3 গুণ 4। তাহলে এই সংখ্যাগুলোই হলো কি 12-এর গুণনীয়ক। তাহলে আমি ধারাবাহিকভাবে কীভাবে লিখতে পারি? 1 2 3 4 6 12। তাহলে এই সংখ্যাগুলোই হলো 12-এর গুণনীয়ক। এখন যদি বড় কোনো সংখ্যা হয় তাহলেও আমরা নির্ণয় করতে পারবো। দেখো, বড় কোনো সংখ্যা হইতে পারে কত? 30 হইতে পারে। ঠিক আছে, 30 সংখ্যাটা কত লেখা যায়? 1 গুণ 30, 2 গুণ 15, ঠিক আছে, 3 গুণ 10 লেখা যায়। তারপরে 4 দিয়ে ভাগ করা যায় না, 5 দিয়ে ভাগ করা যায়, 5 গুণ 6। তাহলে দেখো এই সংখ্যা দুইটা যখন কাছাকাছি চলে আসবে তখনই আমরা থেমে যাবো। দেখো এই সংখ্যা দুইটা যখন কাছাকাছি চলে আসছে তখনই কি আমরা থেমে গেছি। দেখো এই সংখ্যা দুইটা যখন কাছাকাছি চলে আসছে তখনই আমরা থেমে গেছি। থেমে যাওয়ার কারণ হলো এর ছাড়া আর কোনো গুণনীয়ক পাবো না। এখন দেখো, তাহলে এই গুণনীয়কটা কীভাবে লিখতে পারি? 1 2 3 5 6 10 15
তারপরে 30। তাহলে এই সংখ্যাগুলোই হলো এই 30-এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা গুণনীয়ক শিখলাম। তারপর দেখো আমরা যদি গুণিতক শিখি, ধরো যদি বলা হয় 3-এর গুণিতক, তাহলে 3কে আমরা 1 2 3 4 এভাবে ধারাবাহিকভাবে গুণ করব। দেখো 3-এর গুণিতক কী হবে? 3 গুণ 1 কত? 3, 3 গুণ 2 6, 3 গুণ 3 9, 3 গুণ 4 3 4 12। হ্যাঁ, তারপরে সরি এখানে 4 করলে 12 হয়। তারপরে কয়টা হয়? 3 5 15, তারপরে 3 6 18, তারপরে এভাবে 3 7 21 এভাবে করতে করতে আমরা অনেকগুলো করতে পারি। তাহলে এগুলো কি যদি বলা হয় 3-এর গুণিতক, তাহলে গুণিতক সংখ্যাগুলো এভাবে বের করতে পারি। যদি বলা হয় 4-এর গুণিতক, তাহলে কি হবে? দেখো 4 1 4, তারপরে 4 2 8, তারপরে 3 4 12, 4 4 16, 4 5 20, তাহলে এভাবে চলতে থাকবে। যদি বলা হয় 8-এর গুণিতক, ঠিক আছে, তাহলে 8 1 8 16, তারপরে 24, এভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এই সংখ্যাগুলো হলো গুণিতক। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। এখন দেখো মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা বিষয়টা কি? যে সংখ্যার 2টা মাত্র উৎপাদক আছে। কয়টা উৎপাদক আছে? 2টা উৎপাদক। তাহলে সেইগুলোই হলো মৌলিক সংখ্যা। তাহলে 2টা উৎপাদক কি হয়? ধরো আমি যদি 5 লিখি, 5কে কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায় এবং 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে এই 2টা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। যদি আমি 6 লিখি, তাহলে কি হয়? 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো এখানে গুণনীয়ক কয়টা হয়ে যায়? 4টা। এখানে গুণনীয়ক বা উৎপাদক কয়টা হয়? গুণনীয়ক হয় 2টা। যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক আছে, কয়টা গুণনীয়ক? 2টা গুণনীয়ক, এক ওই সংখ্যা, তাহলে সেই সংখ্যাগুলোকে বলা হয় কি? মৌলিক সংখ্যা। যে সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি আছে দেখো, যেমন 2, তারপরে আছে 3, 3কে কি 3 দ্বারা ভাগ করা যায় এবং 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা নেই। 4, 4-এর কি 2 সংখ্যা আছে, 1 আছে 2 আছে, তারপরে 4 আছে, তাহলে 4 মৌলিক সংখ্যা হবে না, কত হবে? 5। তারপরে 6 মৌলিক সংখ্যা হবে না, 7 মৌলিক সংখ্যা হবে, 7কে 7 দ্বারা ভাগ করা যায়, 1 দ্বারা ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তারপরে দেখো কত হয়, তারপরে হয় 11, তারপরে 13, তারপরে কত আছে 17, তারপরে 19, তারপরে 23, তারপরে 24 না 25 না 27, 29 হবে, 29-এর পর 31 হবে, তারপরে 37 হবে। তাহলে এইভাবে এই সংখ্যাগুলোকে যে অন্য কোনো যে সংখ্যা কি এক ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নাই, সেগুলোই কি মৌলিক সংখ্যা। তাহলে এই গেল আমাদের শুধু বেসিক আলোচনা। আমাদের এই সেট এই অধ্যায় করতে আমার যা যা লাগবে পূর্বে সেগুলো আমরা আলোচনা একটু করলাম। এখন দেখো আসি আমরা সেট কি। দেখো ঠিক আছে, সেট কি? প্রথম প্রশ্ন কি? সেট কি? সেট হলো বাস্তবের যেগুলো আমরা চিন্তা করতে পারি এরকম কিছু বিষয়ের সংগ্রহ বা বস্তুর সংগ্রহ। যদি বলি নবম দশম শ্রেণীর বইয়ের সেট, তাহলে নবম দশম শ্রেণীতে কি কি বই আছে সেই বইগুলো থাকবে। যদি বলি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বইয়ের সেট, তাহলে বিজ্ঞান বিভাগে কি কি বই আছে? দেখো আছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হায়ার ম্যাথ আছে এবং বায়োলজি আছে। তাহলে আর আছে কি BDS, বাংলাদেশ শিশু। দেখো তাহলে এইগুলা কি নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের বইগুলো। তাহলে এখন দেখো বইগুলো, এখন একটা বই কি একাধিকবার আসবে? একাধিকবার আসবে না। তাহলে একটা বই কি তোমাকে একবারই দিবে, তোমাকে ডাবল বই দেওয়ার সুযোগ নেই। তাহলে কি একটা বই তুমি একবারই পড়বো। তাহলে দেখো তাহলে এইটা কি তোমার বিজ্ঞান বিভাগের বইয়ের সেট। তাহলে বিজ্ঞান বিভাগের বইয়ের সেট, তাহলে সেট প্রকাশের জন্য তাহলে কি একটা সংগ্রহ। যদি বলি ডিনার সেট, সোফা সেট, তাহলে একটা সোফায় আমাদের যে যে বিষয়গুলো থাকে সেগুলোই কি সোফা সেটের অন্তর্ভুক্ত। ডিনার সেট, এখন ডিনার সেটে থাকবে, ডিনার সেটে যে মারবা, ডিনার সেটে তো আর বালতি থাকবে না, তাই না? তাহলে এরকম বিষয়গুলো আমাদের একটু বুঝতে হবে যে এগুলো হলো সেট। তাহলে যদি বলা হয় যে এক সেট স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যা লিখছি, তাহলে কি লিখবো? স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে 1 2 3 4 5 6, এভাবে স্বাভাবিক সংখ্যা কি অনেকগুলো আছে, তাহলে এগুলো হলো কি স্বাভাবিক সংখ্যার সেট। এখন দেখো সেট প্রকাশ
করতে হলে তাহলে কি করতে হবে, সেট প্রকাশ করা হয় এরকম দ্বিতীয় বন্ধনী দ্বারা। কি দ্বারা? দ্বিতীয় বন্ধনী। এখন দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এবং বিডিএস বাংলাদেশ শিশু পরিচয়। এখন এই বইগুলোকে যদি আমি প্রথমে এবং শেষে যদি আমি কি করি, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাই দিই, তাহলে এইখানে যে বিষয়টা পাবো সেইটাই হলো আমাদের সেট। ঠিক আছে। এখন যদি বলি স্বাভাবিক সংখ্যার সেট, দেখো এখানে শেষে এবং প্রথমে এটা কি এন স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে এখন দেখো এইভাবে আমরা প্রকাশ করতে পারি কি সেট। তাহলে দেখো এখানে উপাদানগুলো কি অন থেকে শুরু হয়ে এদিকে চলমান আছে। তাহলে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত এই বিষয়গুলো হলো কি আমাদের সেট। এখন দেখো একটা আছে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এই প্রত্যেকটা হলো সেটের উপাদান, সেটের উপাদান বা এলিমেন্ট। ওকে। তাহলে যদি বলা হয় যে পূর্ণ সংখ্যার সেট, তাহলে পূর্ণ সংখ্যার সেটকে কী দ্বারা প্রকাশ করা হয়? জেড দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যার আমরা কী কী পড়ছি দেখো, ডট ডট দিয়া -2, -1, 0, 1, 2। তাহলে এভাবে এই যে এখন শুরুতে এবং শেষে আমি কি করলাম, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যুক্ত করে দিলাম। তাহলে এইটাই হলো কি পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে। এখন সেট প্রকাশের পদ্ধতি, সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা কী কী আছে? একটা হলো গঠন পদ্ধতি এবং আর একটা হলো তালিকা পদ্ধতি। ঠিক আছে। এখন দেখুন আমি যদি এই সেটটাকে বলা হয় জেড, এই সেটটাকে আমি আরেকভাবে লিখি, জেড কি পূর্ণ সংখ্যার সেট। আমি যদি এখানে বাংলায় লিখি যে পূর্ণ সংখ্যার সেট। ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে কি করলাম, এখানে বাংলায় লিখলাম আর এখানে সরাসরি আমি উপাদানগুলো লিখলাম। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখন এভাবে যেটা বাংলায় এরকম বর্ণনা আকারে লেখা থাকে সেটা হলো গঠন পদ্ধতি, এটা গঠন পদ্ধতি, এবং যেটা সরাসরি উপাদান আকারে থাকবে সেটা হলো তালিকা পদ্ধতি। ঠিক আছে। দুইটা পদ্ধতি। যেমন এখন দেখো এখানে এটা বলছিলাম কি বিজ্ঞান বিভাগের বইয়ের সেট। এখানে কি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বিটিএস, এখানে কয়টা বই আমি সরাসরি দেখতে পারতেছি যে এখানে কয়টা বই আছে, 5টা বই আছে। কিন্তু এখানে বলা হয়েছে কি বিজ্ঞান বিভাগের বইয়ের সেট। তাহলে এখানে কয়টা বই আছে আমি সরাসরি জানি না। তাহলে যেটা এরকম বর্ণনা আকারে থাকবে সেটা হলো গঠন পদ্ধতি, আর যেটা এরকম সরাসরি উপাদান আকারে থাকবে সেটা হলো তালিকা পদ্ধতি। ঠিক আছে। তাহলে সেট কি এবং সেট প্রকাশের পদ্ধতি আমরা জানতে পারলাম। আচ্ছা এখন আমরা দেখো এই টপিকটা আমরা ডান। এখন দেখো সসীম সেট, সসীম সেটটা দেখো, সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা সীমিত বা আমরা গণনা করতে পারি। দেখো এখানে এই সেটের উপাদান সংখ্যা আমরা কি করতে পারি, গণনা করতে পারি। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি এবং বিডিএস। ঠিক আছে। কয়টা উপাদান? 5টা উপাদান। তাহলে এখানে কয়টা? 5টি উপাদান সংখ্যা কয়টা? 5টা। আমরা কি গণনা করতে পারি। দেখো তারপর দেখো এখানে এন কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে দেখো এটাকে আমরা গণনা করতে পারি। এখন দেখো 1, 2, 3, 4 এখান থেকে শুরু হয়েছে, আমরা শুরুটা জানতে পারি। তারপর দেখো এখান থেকে কততে শেষ হয়েছে সেটা আমরা সরাসরি জানতে পারি না। তাহলে এইটা হলো অসীম সেট। ঠিক আছে। আচ্ছা যার উপাদান সংখ্যা সঠিকভাবে দেওয়া থাকে বা গণনা করতে পারি। দেখো এখানে এন সেটটাকে যদি আমি এইভাবে দেখি যে এন ইকুয়াল 1, 2, 3, 4। ঠিক আছে। তাহলে দেখো 4টা উপাদান এবং এটার উপাদান সংখ্যা নির্দিষ্ট না। তাহলে এখানে কি হবে, তাহলে এই সেটটা হলো কি অসীম সেট আর এটা হলো সসীম সেট, যেটা উপাদান সংখ্যা নির্দিষ্ট। তাহলে এটা কি সসীম, সসীম আর এটা হলো অসীম। বুঝতে পারছো বিষয়টা? এখন দেখো এই দুটা অসীম এবং সসীম আমরা বুঝতে পারলাম। ঠিক আছে। এখন দেখো যে সেটের উপাদান সংখ্যা নির্দিষ্ট সেটা সসীম, যেটা নির্দিষ্ট না গণনা করতে পারি না অসীম সেট। এখন দেখো তারপরের টপিক কি আছে, ফাঁকা সেট। ফাঁকা সেট কি, যে সেটের কোনো উপাদান সংখ্যা নাই। যদি বলা হয় 2 ও 3-এর মাঝে পূর্ণ সংখ্যা কয়টা, 2 আর 3-এর মাঝে পূর্ণ সংখ্যার সেট। তাহলে এখানে 2 এবং 3-এর মাঝে পূর্ণ সংখ্যা আছে, কোনো পূর্ণ সংখ্যা নেই। তাহলে কি এখানে সেই সেটের কোনো কি থাকবে না,
কোনো উপাদান সংখ্যা থাকবে না, সেটাকে আমরা কি বলবো? ফাঁকা সেট। ফাঁকা সেটকে এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এটা শূন্য দেওয়ার পর খাড়া একটা দাগ, তাহলে এটাকে সাধারণত ফাই, এই ফাই দ্বারা প্রকাশ করা হয় কি? ফাঁকা সেট। ঠিক আছে, যে সেটের কি উপাদান সংখ্যা নেই। ধরো এইটাকে আমি একটু ভালোভাবে লিখতে পারি যে 2 x, এখানে কত হবে? 3 হবে। দেখো 2 এর চেয়ে বড়, x এর মানটা কত হবে? 2 এর চেয়ে কি বড় এবং 3 এর চেয়ে ছোট, এরকম। তাহলে এটা কি? n লিখতে পারি, স্বাভাবিক সংখ্যা n। তাহলে এভাবে আমরা কি করতে পারি? লিখতে পারি। তাহলে এটা কি? ফাঁকা সেট। এখন দেখো এটাকে একটা সেটকে আমি এটাকে কিভাবে প্রকাশ করতে পারি। দেখো এখন এই সংখ্যাগুলো কোথা থেকে আসবে? n থেকে। x এলিমেন্ট অফ n, x কোথা থেকে আসবে? n থেকে। যেন কি 2 x 3। তাহলে দেখো, তাহলে এইভাবে যদি আমি প্রকাশ করি, ঠিক আছে, এটা ধরো একটা এ সেট, ঠিক আছে। তাহলে দেখো এখানে যে মানগুলো হবে, তাহলে এই সেটের মান কি হবে? ফাঁকা সেট। কি হবে? ফাঁকা সেট। ঠিক আছে। এখন যদি এখানে চিহ্নটা একটু পরিবর্তন করে দিই, এখানে একটা সমান চিহ্ন দিয়ে দিই, তাহলে কি পরিবর্তন হয়? দেখো তাহলে এ সেটের মানটা কি হয়? 2 এর বড় বা সমান, 3 এর ছোট বা সমান। তাহলে কি? 2 আসবে, তারপরে 3ও আসবে। তাহলে এবং 2 আর 3 কোথা থেকে আসবে? n, স্বাভাবিক সংখ্যা থেকে। তাহলে এখানে তখন এ সেটের মান হবে কি? 2, 3। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এইভাবে কি করা হয়? সেট প্রকাশ করা হয়। তাহলে দেখো এই পদ্ধতিটা আসে কি পদ্ধতিতে? গঠন পদ্ধতিতে। আর এই পদ্ধতিটা আসে কিসে? তালিকা পদ্ধতিতে। তালিকা পদ্ধতিতে কি দেওয়া থাকে? সরাসরি উপাদান দেওয়া থাকে, আর গঠন পদ্ধতিতে একটা বর্ণনা দেওয়া থাকে। তাহলে এইভাবে আমরা তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি দেখতে পারি। তারপর আসি আমরা উপসেট। উপসেট বিষয়টা কি? দেখো ধরো বি একটা সেট আছে, এর উপাদান সংখ্যা 2, 3, 4। ঠিক আছে, দেখো 2, 3, 4। এখন এই সেটের উপাদান সংখ্যা কয়টা? 3টা। ঠিক আছে। এখন উপসেট, একটা সেট দ্বারা যতগুলো নতুন সেট তৈরি করা যায় বা বানানো যায়, সেটাই হলো কি? তার উপসেট। তাহলে দেখো এই সেটটা দ্বারা আমি কি করতে পারি? যদি আমি একটা উপাদান নিয়ে যদি একটা সেট বানাই, 2কে নিয়ে একটা সেট বানাইলাম, 3কে নিয়ে একটা সেট বানাইলাম, এবং 4কে নিয়ে একটা সেট বানাইলাম। তাহলে দেখো 3টা সেট হয়ে গেল, 3টা নতুন সেট। তা কি দিয়ে বানাইছি? এই বি সেটের উপাদান সংখ্যা দ্বারা। তারপর দেখো একটা করে নিলাম। এখন যদি আমি দুইটা করে উপাদান নিই, তাহলে কি হবে? 2, 3 নিতে পারি। কত? 2, 3। তাহলে এই দুইটা নিলাম। ওকে, তারপরে 2 দ্বারা কি নিতে পারি? 2, 4 লিখতে পারি। কত লিখতে পারি? 2, 4 লিখতে পারি। তারপর দেখো 2, 4, এখন 2 দিয়ে তো আর হয় না, তারপর দেখুন 3 দিয়ে লিখতে পারি কি? 3, 4। কি লিখতে পারি? 3, 4। এবং 3 দিয়ে তো আর হয় না, তারপর দেখো এখন দুইটা হয়ে গেল। এখন 3টা করে নিই। দেখো 3টা, 2, 3, 4, ওইটাও কি একটা সেট। তাহলে দেখো কয়টা সেট তৈরি করতে পারলাম? 1, 2, 3, 4, 5, 6, 7টা। এখন আমি একটা উপাদানও নেব না, এখানে যে 3টা উপাদান আছে 3টার একটাও নেব না। তাহলে আমি কি লিখতে পারি? ফাঁকা সেট। তাহলে আমি কয়টি উপসেট তৈরি করতে পারলাম? 8টি উপসেট তৈরি করতে পারলাম। তাহলে উপাদান সংখ্যা কত ছিল? 3টা। তাহলে যদি একটা সেট হয় যে এম একটা সেট, এম সেটের উপাদান সংখ্যা যদি হয় এ এবং বি, ঠিক আছে, তাহলে এই সেটের আমরা কিভাবে উপসেট নির্ণয় করতে পারি? তাহলে প্রথমে আমরা কি করব? একটা করে নেব। তাহলে এ, তারপরে বি, ওকে, তারপরে আমি 2টা করে নেব। তাহলে 2টা করে একবারে নেওয়া যাবে, এ, বি, এবং শেষে আরেকটা নেওয়া যাবে, সেটা কি? ফাঁকা সেট। তাহলে দেখো তাহলে কয়টা সেট তৈরি করতে পারলাম? 1, 2, 3, 4টা, 4টি উপসেট তৈরি করতে পারলাম। ওকে, আচ্ছা, এখন দেখো 8টি উপসেট, এখানে হলো 4টি উপসেট। তাহলে এখানে কয়টা? 2টা উপাদান, এখানে 3টা উপাদান ছিল। তাহলে একটা নিয়ম আছে, দেখো যদি আমি 8কে লিখি 8 সংখ্যাটাকে, আমি কি লিখতে পারি? 8 সংখ্যাটাকে 2কে কিউব করলে কত হয়? 8 হয়।
আর এইখানে দেখো 4কে 2 এর স্কোয়ার করলে কত হয় 4 হয়। তাহলে দেখো পরে যদি আমি 4টা করে উপাদান নিই তাহলে কি হবে, তাহলে দেখো এইখানে পাওয়ার ছিল কত 2, এখানে কত ছিল 3, ঠিক আছে। তাহলে দেখো 2 3, এখন এখানে দেখো 2টা, এখানে উপাদান সংখ্যা কয়টা ছিল 2টা, এখানে কত হয়েছে 3টা, 3 দিলে 8 হয়, তাহলে এখানে উপাদান সংখ্যা কত 3। ওকে, তাহলে এখানে যদি আমি লিখি 2 টু দি পাওয়ার n, এখন এইখানে n কি উপাদান সংখ্যা, n কি উপাদান সংখ্যা। যদি আমি এখানে ধরো একটা সেট লিখলাম x সেটের মান হলো 2 4 a z, একটা সেট। তাহলে এইটা দ্বারা কতগুলো উপসেট তৈরি করা যাবে, তাহলে আমি যদি লিখি 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n এর মান কত, n কি এখানে উপাদান সংখ্যা 1 2 3 4, তাহলে 4টা। তাহলে দেখো 2 টু দি পাওয়ার 4 এ কত হয় 16। তাহলে যদি 4টা উপাদান থাকে তাহলে আমরা কয়টা উপসেট পাবো 16টা। যদি উপসেট সংখ্যা আরও বৃদ্ধি পায়, যদি এরকম থাকে, যদি উপাদান সংখ্যা হয় 5টা তাহলে কয়টা পাবো 2 টু দি পাওয়ার 5 এ হবে 32। যদি 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা 6টা হয় তাহলে কত হবে 64 হবে। তাহলে দেখো এভাবে আমরা কি করতে পারি উপসেট সংখ্যা নির্ণয় করতে পারি, ঠিক আছে। এখন দেখো পরেরটা কি আছে প্রকৃত উপসেট। এখন প্রকৃত উপসেট কি, আগে আমরা উপসেট শিখলাম, এখন প্রকৃত উপসেট। প্রকৃত উপসেটটা হবে যে সেটে উপাদান সংখ্যা থাকবে। এখন দেখো এইখানে যে ফাঁকা সেট আমি নির্ণয় করছিলাম, ফাঁকা সেটে কি কোনো উপাদান নিয়েছিলাম না, তাহলে ফাঁকা সেট কি কোনো উপাদান নাই। প্রকৃত সেট প্রকৃত উপসেট মানে যেখানে উপাদান সংখ্যা থাকবে। তাহলে দেখো এখানে উপসেট কয়টা 8টা, তাহলে প্রকৃত উপসেট হবে 8টা থেকে এই ফাঁকা সেটটা বাদ যাবে, কয়টা থাকবে 7টা থাকবে। তাহলে প্রকৃত উপসেটের শর্ত হলো এরকম যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে যে কয়টা উপসেট হবে তা থেকে 1 বিয়োগ করব, তাহলে আমরা কি পাবো প্রকৃত উপসেট সংখ্যা পাবো। তাহলে এভাবে আমরা তার প্রকৃত উপসেট নির্ণয় করতে পারি। তাহলে এই গেল এই টপিক। যদি কিছু না বুঝতে পারো কমেন্টে জানাও, এবং কমেন্টে যা বুঝতে পারো না সেটা আমি বুঝাই দেবো, ঠিক আছে, পরবর্তী কোনো ক্লাসে সেগুলো বুঝাই দেবো। আর আরেকটা কথা, এরপরে তোমরা কোন অধ্যায়ের ক্লাস চাও সেটা একটু আমাদের কমেন্টে জানাও, তাহলে আমার ক্লাসগুলো দিতে সুবিধা হবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে। এখন একটুখানি দেখো এখানে যে আমি বি সেটটা লিখছিলাম, বি সেটে উপাদান ছিল কত 2 3 4। ওকে, এখন দেখো এর উপসেট নির্ণয় করছিলাম, কি কি পাইছিলাম, ধরো 2 3 পাইছিলাম, 2 4 পাইছিলাম, তারপরে 3 পাইছিলাম, 4 পাইছিলাম, এগুলো কি উপাদান পাইছিলাম, এইগুলো কি উপসেট পাইছিলাম। এখন দেখো এই উপসেটগুলো কোথা থেকে আসছে, এই বি সেট থেকে আসছে, তাই না। এখন দেখো বি সেট থেকে যদি আসে তাহলে কতগুলো সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেই সেটটাকে বলবো সার্বিক সেট। তাহলে দেখো 2 3 2 4 এই উপাদানগুলো এইটা থেকে আমরা যে উপসেট তৈরি করছি সেটা থেকে পাই। এখন দেখো তাহলে এই বি সেটটাই কি সার্বিক সেট, ঠিক আছে। আবার রিপিট করছি, দেখো কতগুলো সেট যদি কোনো একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, নির্দিষ্ট সেটটা কি এই বি সেটের, বি সেটের সবগুলো কি উপসেট। ধরো আরেকটা আমি লিখি, ধরো এম একটা সেট এ বি সি ডি উপাদান সংখ্যা আছে, তাহলে দেখো এগুলোর উপসেট কি হতে পারে এ বি সি, বি সি, এ সি ডি। তাহলে দেখো এই 3টা সেট আমি দেখলাম, এখন এই 3টা সেট এই সেটের উপসেট, এম সেটের উপসেট, তাহলে এই এম সেট কি সার্বিক সেট। তাহলে এই এম সেটটাই কি সার্বিক সেট। সার্বিক সেটকে প্রকাশ করা হয় ইউ দ্বারা, বড় হাতের ইউ দ্বারা, ঠিক আছে। ধরো একটা সেট আছে 1 2 3 4 5 7, ঠিক আছে। এখন দেখো আমি একটা সেট, একটা এ সেট আছে
2 4 7 বি একটা সেট আছে 1 3 5 ঠিক আছে। এখন দেখো এই এ এবং বি সেট কার উপসেট? ইউ এর উপসেট। তাহলে ইউ কি? সার্বিক সেট। কতগুলো সেট যদি কোনো নির্দিষ্ট সেটের উপসেট হয় তাহলে সেটাই কি? সার্বিক সেট। ওকে, তাহলে আমরা এগুলো বুঝতে পারলাম। তারপর দেখো সার্বিক সেট ডান। এখন আসি পূরক সেট। পূরক সেটের আগে আর একটুখানে জানতে হবে। দেখো পূরক সেট সেটের বিয়োগ জানতে হবে, বিয়োগ বা অন্তর। ধরো এখানে আমি একটা সেট দিই এ এবং বি, ঠিক আছে। এখন এ থেকে বি এর উপাদান এ বিয়োগ বি মানে কি? এ এর উপাদানগুলো থেকে বি এর উপাদানগুলো বাদ যাবে। কী উপাদান আছে দেখো 2 4 7। এবারে বিয়োগ করবো কি? 1 3 5 1 3 5, ঠিক আছে। এখন দেখো এটা বিয়োগ করলে কী হবে? তাহলে এর উপাদানগুলো থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কি? এর উপাদানগুলো থেকে 2 4 7। ধরো একটা সি সেট আছে, সি সেট আছে কত হতে পারে? 1 2 7, ঠিক আছে। এখন দেখো সি মাইনাস এ বা এ মাইনাস সি, আমি যদি এ মাইনাস সি নির্ণয় করি, এ মাইনাস সি, তাহলে কি এর উপাদানটাকে 2 4 7 2 4 7 মাইনাস সি সেটের উপাদান কি বলছি? 1 2 7 1 2 7, ঠিক আছে। এখন দেখো যদি বাদ দিই তাহলে কি বাদ দিতে পারবো? 1 এখানে আছে নাই, তাহলে বাদ দিব কি? বাদ দিয়ে তো দিতে পারবো না। তাহলে দেখো তারপর 2 এখানে আছে, হ্যাঁ আছে, তাহলে এই 2 বাদ দিয়ে দিই, তাহলে 2 বাদ দিয়ে দিই। তারপর কি 7 এখানে আছে, হ্যাঁ আছে, তাহলে 7 বাদ দিয়ে দিই। তাহলে এইখানে কি থাকে? 4 থাকে, তাই না? এখন দেখো এখানে 1 এখানে নাই, তাহলে কি বাদ দিতে পারবো না। তাহলে এ মাইনাস বি কত হবে? 4 হবে, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? এখন একটুখানি বোঝার বিষয় হলো যে পূরক সেট, পূরক সেটকে প্রকাশ করা হয়। ধরো আমি এ সেটের পূরক সেট নির্ণয় করতেছি, তাহলে এরকম প্রাইম বা এর উপরে ছোট করে সি দ্বারা বোঝায় কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক। তাহলে পূরক, তাহলে এর পূরক মানে হলো সার্বিক সেট থেকে ওই সেটটাকে বিয়োগ করা, সার্বিক সেট থেকে ওই সেটটা বিয়োগ করা। সার্বিক সেট কি আছে? ইউ মাইনাস এ। তাহলে দেখো ইউ এর উপাদানগুলো কি আছে? 1 থেকে 5 তারপরে 7। তাহলে কি লিখতে পারি? 1 2 3 4 5 7। বিয়োগ করবো এর উপাদানগুলো, এর উপাদান কি আছে? 2 4 7 2 4 7। তাহলে দেখো 2 4 7 এই তিনটে উপাদান বাদ যাবে। দেখো 2 এখানে 2 আছে, তারপরে 4 এখানে 4 আছে, তারপরে 7 তাহলে এখানে 7 আছে। তাহলে বাকি যে উপাদানগুলো থাকে সেটা হবে কি? পূরক সেট। তাহলে দেখো কি উপাদানগুলো বাকি আছে? 1 বাকি আছে, 3 বাকি আছে, 5 বাকি আছে। তাহলে এই সেটটাই হলো কি? এই এর পূরক, এর পূরক সেট। বুঝতে পারছো? এখন দেখো যদি আমি নির্ণয় করি বি এর পূরক, বাকি বি সেটা উপরে সি দ্বারা, তাহলে বি এর পূরক মানে কি? ইউ মাইনাস বি, ঠিক আছে। এই মাইনাসটাকে এভাবে না দিয়ে এভাবেও দেওয়া হয়, ইউ বি। তাহলে এটাকে বাদ পড়া হয়, ঠিক আছে, বা মাইনাসের কাজ এবং বাদ একই। তাহলে ইউ থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে। তাহলে দেখো এখানে যে উপাদানগুলো ছিল সেগুলোকে দেখো, ইউ এর উপাদানগুলো কি কি ছিল? 1 2 3 4 5 7। এটা থেকে বি এর উপাদানগুলো বাদ দেবো। বি এর উপাদানগুলো কি হয়েছিল? 1 3 5 1 3 5। তাহলে এই উপাদানগুলো বাদ দিলে কোন কোন উপাদান থাকে? 1 বাদ যাবে, 1 3 বাদ যাবে, তারপরে 5 বাদ যাবে। তাহলে কি থাকবে? 2 4 7 2 4 7। তাহলে এটি কি? বি এর পূরকের মান। তাহলে আমরা এভাবে পূরক সেট নির্ণয় করা শিখলাম। বুঝতে পারছো? এখন আসি সংযোগ। সংযোগের ইংরেজি হলো ইউনিয়ন।
ধরো এ একটা সেট দেওয়া আছে 1 3 4, বি একটি সেট দেওয়া আছে 2 4 6, সি একটা সেট দেওয়া আছে ধরে 3 4 5। ঠিক আছে, এখন দেখো আমি কি নির্ণয় করতে চাই, সংযোগ সেট। কি নির্ণয় করতে চাই? সংযোগ সেট। সংযোগ সেটের প্রতীক হলো এভাবে, এটা হলো কি সংযোগ সেটের প্রতীক ইউ বা ইউনিয়ন। সার্বিক সেটের ইউ না, ঠিক আছে, সার্বিক সেটের ইউ লিখতে হবে এইভাবে দুইটা দাগ দিয়ে, আর ইউনিয়ন লিখতে হবে এভাবে, ঠিক আছে, উল্টা কাপের মতো। তাহলে দেখো সংযোগ, তাহলে এ ইউনিয়ন বি, ঠিক আছে, এ ইউনিয়ন বি আমরা কি নির্ণয় করবো? দেখো এর উপাদানগুলো আমি লিখি, এর উপাদানগুলো কি আছে একটু নিচে লিখে দেখো। এর উপাদানগুলো আছে 1 3 4, ইউনিয়ন বি এর উপাদানগুলো কি আছে 2 4 6, 2 4 6, ঠিক আছে। এখন ইউনিয়নের কাজ হলো সবগুলো উপাদান, এখানে যা উপাদান আছে দুইটা সেটের ভিতরে সবগুলো উপাদান একবার করে আসবে। কতবার করে? একবার করে। দেখো কি উপাদান, দেখো 1, তারপরে 2, তারপরে কি আছে 3 আছে, 4, এর পাশে 4 আছে, 6 আছে, 6। তাহলে কি হয় 1 2 3 4 6, তাহলে এইটা উপাদান হলো এ ইউনিয়ন। তাহলে ইউনিয়নের কাজ কি? সবগুলো উপাদান একবার করে আসবে। তাহলে দেখো আমি যদি নির্ণয় করি এ ইউনিয়ন সি, তাহলে এর উপাদানগুলো কি 1 3 4, ইউনিয়ন সি এর উপাদানগুলো আছে কি 3 4 5। তাহলে প্রত্যেকটা উপাদানকে তো একবার করে আসবে, তাহলে একবার করে লিখলে কি হবে 1 2 9 3, তারপরে 4 5, তাহলে প্রত্যেকটা উপাদান কি একবার করে আসছে। তাহলে এইটাই হলো ইউনিয়নের কাজ, বুঝতে পারছো? তাহলে ইউনিয়ন বা সংযোগ সেটের বিষয়টা হলো এটা। আচ্ছা, এখন আসি ছেদ সেট। ছেদ সেট হলো এই ইউনিয়নের উল্টো কাজ করবে, ঠিক আছে। ইউনিয়নকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ আকৃতির এরকম চিহ্ন দ্বারা, এবং ছেদকে প্রকাশ করা হয় উল্টো কাপ, কাপের উল্টোটা, ঠিক আছে। এখন দেখো এখানে সাইডে করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এখন এ ইউ ছেদ বি, এর উপাদানগুলো লিখবো। এর উপাদান কি আছে 1 3 4, 1 3 4, এবং ছেদ বি এর উপাদান কি আছে 2 4 6। দেখো তাহলে এখন ছেদ এটার ইংরেজি নাম হলো ইন্টারসেকশন, ঠিক আছে। এখন ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কি হবে? যে উপাদানগুলো মিল আছে শুধু সেই উপাদানগুলো আসবে। এইটার এর ভিতরেও আছে, বি এর ভিতরে আছে, সেই উপাদানগুলোই আসবে। তাহলে দেখো 1 এর ভিতরে আছে কিন্তু বি এর ভিতরে নেই, তাহলে এটা আসবে না। 3 এর ভিতরে আছে কিন্তু বি এর ভিতরে নাই, তারপর দেখো 4 এর ভিতরে আছে বি এর ভিতরে আছে, তাহলে কি আসবে 4 আসবে। তারপর দেখো এখানে 6 আছে কিন্তু এখানে 6 নেই, তাহলে এই একটা উপাদানই হবে কি ইন্টারসেকশন বা সেট। তারপর দেখো আমি আরেকটা নির্ণয় করি যে এ ইন্টারসেকশন সি, তাহলে সি এর মান কি? দেখো এ কত 1 3 4, ইন্টারসেকশন সি, সি এর উপাদান কত 3 4 5, 3 4 5। তাহলে দেখো 3 4 5, তাহলে কি উপাদান 1 ওখানে নাই, এখানে 3, এখানে 3 আছে, তাহলে 3 একবার আসবে। তারপরে 4 এখানে আছে, এখানেও আছে, তাহলে 4 একবার আসবে। তারপর এখানে 5 আছে কিন্তু এখানে 5 নেই, তাহলে এই দুইটা উপাদানে হবে কি ইন্টারসেকশনের উপাদান। তাহলে বুঝতে পারছো বিষয়টা? দেখো ইউনিয়নের কাজ হলো সবগুলো উপাদান একবার করে আসবে, আর ইন্টারসেকশন বা ছেদের কাজ হলো যা কমন আছে বা মিল আছে সেই উপাদানগুলো আসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে সেট সেট গেল, এখন আসে কি শক্তি সেট বা পাওয়ার সেট। পাওয়ার সেট কীভাবে প্রকাশ করা হয়? ধরো এ সেটের পাওয়ার সেট নির্ণয় করতেছে, দেখো আরেকটা সি ডি সেট নির্ণয় করি। ডি সেট ধরো 2 2 6, ওকে। তাহলে পি অফ ডি কত? তাহলে পাওয়ার, এই জন্য পি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পি অফ ডি
তাহলে প্রথমে কি করতে হবে, পি, এখন ওই সেটটা কি আছে 2 6 2 6, এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা দিতে হবে। তাহলে ভিতরে আছে কি ডি সেটটা লিখলাম, তারপরে বাইরে এই যে পি এখানে আছে আর এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ওকে, এখন দেখো এখানে কি হবে, এখন পাওয়ার সেট হলো এই ডি সেটের যতগুলো উপসেট হবে সবগুলো একবার করে লিখতে হবে। তার ডি সেটের উপসেটগুলো কি হয়, 2 6 হয়, 2 হয়, তারপরে 6 হয়, ঠিক আছে, আর কি হয় ফাঁকা সেট হয়, ঠিক আছে। এখন এই ফাঁকা সেট, এখন দেখো পাওয়ার কি সেট বা শক্তি সেট, ঠিক আছে। তাহলে এই উপসেটকে আবার যদি আমি একটা প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যুক্ত করি তাহলে এইটাই হবে কি পাওয়ার সেট। বিষয়টা বুঝতে পারছো? তাহলে পি সেট হবে কি ওই সেটের উপসেট, এবং উপসেটকে আর একটা প্রথমে এবং শেষে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আটকাই দেবো, তাহলে সেইটা হবে কি একটা সেট, এই থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে এইগুলোই হবে পাওয়ার সেট, ঠিক আছে। তারপরে শক্তি এগুলো গেল, পরে আসি ক্রোমোজোর, ঠিক আছে। এখন দেখো ক্রোমোজোর বিষয়টা হলো দুইজনের মার্ক হইতে পারে, ধরো আবুল এবং কাবুল, ঠিক আছে। আবুল কাবুল গণিত পরীক্ষায় আবুল পাইল 60, কাবুল পাইল 85, ঠিক আছে। এখন দেখো আবুল কাবুলের মধ্যে কে নাম্বার বেশি পাইছে, কাবুল বেশি পাইছে, তাহলে কাবুল ভালো একজন শিক্ষার্থী, ওটা পরে যায়। এখন দেখো আবুল এবং কাবুল, দেখো এইটা এবং এইটা কার আবুলের, এটা কার কাবুলের, তাহলে এই 60 দ্বারা আমরা কি বুঝবো আবুল এবং 85 দ্বারা বুঝবো কাবুল। ধর আমরা যখন সমীকরণের সমাধান নির্ণয় করছি তাহলে আমরা কি লিখছি এক্স কমা ওয়াই কত 2 3 এভাবে লিখছি। তাহলে এই এক্স দ্বারা কি বুঝি এক্সের মান কত 2, ওয়াইয়ের মান কত 3, তাহলে এই বিষয়টা হলো ক্রোমোজোর, ঠিক আছে। তাহলে এভাবে লিখতে পারি যে এক্স প্লাস 2 3 আর একটা সমান হইতে পারে 1, y। তাহলে দেখো প্রথম অংশ এখানে প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান কি দ্বিতীয় অংশ, এখানে যেভাবে করছিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, দুটো সমীকরণ আকারে লিখতে পারি এক্স প্লাস 2 সমান কত 1, আবার আরেকটা লিখতে পারি কি 3, তাহলে 3 সমান হলো y। তাহলে কি লিখতে পারি, এটা একটু ঘুরে লিখি y ইকুয়াল কত 3, ঠিক আছে। তাহলে এখন এক্স এটা বেশি গেলে কত হয়ে যাবে 1 - 2, তাহলে এক্স ইকুয়াল কত হবে 1 - 2 -1। তাহলে দেখো এটা আমার শেষে সমাধান নির্ণয় করে লিখতে পারি কি এক্স কমা ওয়াই সমান হলো এক্সের মান কত পাইছে -1, ওয়াইয়ের মান পেলাম 3। তাহলে এই বিষয়টাই হলো ক্রোমোজোর, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এখন দেখো ক্রোমোজোরের আর একটা সময় এইভাবে একটা ক্রোমোজোর দেওয়া আছে 2x + y 3 সমান on x minus y, এভাবে একটা ক্রোমোজোর দেওয়া আছে, ঠিক আছে। এভাবে একটা ক্রোমোজোর দেওয়া আছে। এখন এই ক্রোমোজোরের সমাধান নির্ণয় করো। সমাধান নির্ণয় মানে কি এই x এবং y এর মান নির্ণয়। দেখো x আর y এর মান যদি আমরা নির্ণয় করি, দেখো প্রথম অংশ সমান প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, তাহলে এইভাবে আমরা দুইটা সমীকরণ নির্ণয় করতে পারি। দেখো প্রথম অংশ কি আছে 2x + y সমান কি লিখতে পারবো 1, এবং অপর পাশে কত দেওয়া আছে 3 সমান কি x - y, তাহলে এটাকে যদি একটু উল্টে লিখি কত x - y ইকুয়াল হলো 3, তাহলে এইভাবে আমরা লিখতে পারি। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ, এটা হলো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। এখন এই সমীকরণের সমাধান নিয়ম নির্ণয় করে আমরা এগুলা করতে পারি। দেখো কিভাবে সমাধান করা যায়, অপনয়ন পদ্ধতি আছে, প্রতিস্থাপন পদ্ধতি আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো অপনয়ন পদ্ধতি। দেখো অপনয়ন পদ্ধতিতে কিভাবে করতে পারি, দেখো এখানে আমি কি করতে পারি y এর সহগ সমান আছে, হ্যাঁ সমান আছে, y এর সহগ সমান, তাহলে কি লিখতে পারবো 2x + y ইকুয়াল হলো 1, এবং অপর সমীকরণটা এর নিচে লিখবো x এর নিচে x লিখবো x - y সমান হলো 3। তাহলে দেখো এভাবে আমরা কি করব যোগ বা বিয়োগ
এখন যোগ বা বিয়োগ করব সেটা বুঝবো কীভাবে? যদি এইখানে চিহ্ন কি থাকে, দুইটা ভিন্ন থাকে, চিহ্ন কি থাকে ভিন্ন। দেখো এখানে আছে কি প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে চিহ্ন যদি ভিন্ন থাকে তাহলে কি করব? যোগ করব। যদি চিহ্ন একই থাকে, যেটা প্লাস এটাও প্লাস, তাহলে কি করব? বিয়োগ করব। ঠিক আছে, এটা মাইনাস এটা মাইনাস, তাহলে কি করব? বিয়োগ করব। যদি চিহ্ন এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি করব? যোগ করব। এবং ধর এটা মাইনাস এটা প্লাস, তাহলে কি করব? যোগ করব। চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে কি করব? যোগ করব। তাহলে এখানে কি আছে? চিহ্ন ভিন্ন আছে, তাহলে কি করতে পারবো? যোগ করতে পারবো। তাহলে যোগ করলে কি হবে? ওয়াই ওয়াই কাটা যাবে, ওয়াই কাটা যাবে, এটা যোগ করলে কত হবে? 2x আর x কত হবে? 3x ইকুয়াল কত হবে? 3 এবং 1 কত হবে? 4 হবে। তাহলে x ইকুয়াল কত হবে? 4/3। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। এখন x এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দিই। তাহলে x এর মান কততে বসাবো? দেখো এই সমীকরণটা একটু সহজ আছে, তাহলে কি y এর মান পাবো, বা এখানেও বসাই দিতে পারি। দেখো x এর মান 1 নং-এ বসাই, যে কোনো একটা সমীকরণে বসাইলেই হয়ে যাবে। তাহলে দেখো সমীকরণটা একবার লিখবো, 2x + y = 1। তাহলে 2 × x এর মান কত? 4/3 প্লাস y = 1। তাহলে এটা করলে কত হবে? 4 × 8 8/3 প্লাস y = 1। পরে কি হবে? এখানে y এই পাশে রেখা বাকিটা ওই পাশে পাঠিয়ে দেবো। ইকুয়াল কত? 1। এটা এখানে প্লাস চিহ্ন আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস 8/3। তাহলে কত হয় দেখো, লসাগু কত? 3। তাহলে 3 - 8 কত থাকবে? -5 থাকবে, আর নিচে থাকবে 3। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, x, y। তাহলে x এর মান কত পাইছিলাম? 4/3 এবং y এর মান কত পাইছিলাম? -5/3। তাহলে এটাই হলো কি ক্রমজোড়ের সমাধান নির্ণয়। এখন ধরো আমি ইচ্ছা মতো সমীকরণ নিছে, তাতে এখানে ভগ্নাংশ আসছে, পরীক্ষায় যেগুলো আসবে সেগুলো এরকম একটু হিসাব করে দেবে যেন পূর্ণ সংখ্যা আসে। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, তারপরে ক্রমজোড় বুঝতে পারলাম। তারপর দেখো কার্তেশীয় গুণজ। দেখো ক্রমজোড় আমরা বুঝতে পারলাম, এখন আসি কার্তেশীয় গুণজ। দেখো কার্তেশীয় গুণজ ক্রমজোড়ের সাথে কিছুটা মিল আছে। দেখো ধরো a ক্রস b, এটাকে পড়া হয় কি a ক্রস b, মানে এখানে যে দুইটা সেট দেওয়া আছে এই সেট দুইটাকে মাঝখানে একটা ক্রস চিহ্ন দিলে তাহলে সেটা হয়ে যাবে কি কার্তেশীয় গুণজ। এখন কার্তেশীয় গুণজ কিভাবে নির্ণয় করা? তাহলে দেখো b এর উপাদান একটা একটু বাদ দিয়ে দিই, 6কে বাদ দিয়ে দিই, তাহলে কত হয়? 2, 4। তাহলে দেখো এর উপাদানগুলো লিখি, 1, 3, 4 ক্রস b এর উপাদান কত? 2, 4। ঠিক আছে, এখন কার্তেশীয় গুণজ কি? ক্রমজোড় আকারে প্রকাশ করবো। দেখো এই সেটের একটা উপাদান, ওই সেটের একটা উপাদান, এই দুইটাকে নিয়ে কি হবে? ক্রমজোড় হবে। তাহলে দেখো প্রথম উপাদান কত? 1, পরে দ্বিতীয় সেটের উপাদান কত? 2। তাহলে এইটাকে আমরা কি দিব? ফার্স্ট ব্র্যাকেট দেবো। দেখো ক্রমজোড়ে আমরা কি করছিলাম? ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম না? তাহলে এখানে আমরা কি করবো? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে on 2, ঠিক আছে। তারপরে on 4 কি লিখতে পারবো? on 4, এটা কি দেব? প্রথম বন্ধনী বা ফার্স্ট ব্র্যাকেট দেবো। তারপরে দেখো কি করবো? on 4 গেল, তারপর 3 দিয়ে আসে, 3, 2। তারপরে আছে কত? 3, 4 3 দ্বারা শেষ হলো। তারপরে কি আছে? 4 দ্বারা নিতে পারবো। তাহলে 4, 2 কত হবে? 4, 2 এবং 4, 4 কত? 4, 4। দেখো এখন আমরা কি বুঝতে পারি, এখানে প্রথম উপাদানটা কোথা থেকে আসছে? এ থেকে, দ্বিতীয় উপাদানটা কোথা থেকে আসছে? বি থেকে। তাহলে এইভাবে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, তাহলে এই বিষয়টা হলো কি কার্তেশীয় গুণজ। ঠিক আছে, ধরো আরেকটা হতে পারে এ বি, এবং এ বিকে এটা ক্রস করতে হবে ধরো 2 দ্বারা। ঠিক আছে, 2 একটা সেট। তাহলে কি হবে? এটার সাথে এটা গুণ হবে, তাহলে a2 এভাবে একটা ক্রমজোড় লিখবো। তারপরে a2 আর তো উপাদান নেই, তাহলে b2। তাহলে এখানে কয়টা হবে? 2টা ক্রমজোড় হবে।
বিষয়টা বুঝতে পারছো? তাহলে এগুলো কার্তেশীয় গোলস। ওকে, আচ্ছা, তারপরে আমরা একটু দেখি যে ভেন চিত্র। ভেন চিত্রগুলো কি হয় এবং কিভাবে কি হয় একটু দেখি। ভেন চিত্র হলো জন ভেন এই ভেন চিত্র আবিষ্কার করছে। তাহলে এই সেটগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হবে ভেন চিত্র। ঠিক আছে, ভেন চিত্র কে আবিষ্কার করে? জন ভেন। এটা এমসিকিউর জন্য খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো ভেন চিত্রকে বৃত্ত এবং আয়তক্ষেত্র এই দুইটা দ্বারাই বেশিরভাগ চিহ্নিত করা হয়। ত্রিভুজ অন্যান্য কিছু দ্বারাও প্রকাশ করা যাইতে পারে, সবচেয়ে বেশি প্রকাশ করা হয় বৃত্ত এবং আয়তক্ষেত্র দ্বারা। আচ্ছা দেখো এ সেটটাকে, এ সেটের উপাদান দেখো। এখন প্রথমবারে আমরা এখানে নির্ণয় করছিলাম কি সেট। ঠিক আছে, সেট কি হবে? এ সেট বি। তাহলে এ সেট বি একটু নির্ণয় করে নিই। দেখো এ এবং বি এর ভিতরে যে উপাদানগুলো মিল আছে সেগুলো দেখো। এ এবং বি এর উপাদান কি মিল আছে? 4 মিল ছিল। ঠিক আছে, এবং দেখো তাহলে এ এবং বি এই দুইটার ভিতরে আমরা কিভাবে চিত্রটা আঁকবো? তাহলে কি করব? দেখো দুইটা বৃত্ত, একটা বৃত্ত একটা বৃত্ত। তাহলে এর উপাদান সংখ্যা এটা ধরো এ সেট, এটা হলো বি সেট। ওকে, তাহলে এ সেটের উপাদান সংখ্যা কি ছিল? 1 3 4 1 3। আর দেখো এই 4 কিসের ভিতরে আছে? বি এর ভিতরে আছে, এর ভিতরে আছে। ঠিক আছে, তাহলে এইখানে মাঝখানের এই অংশ লিখবো কি 4। ঠিক আছে, এখন দেখো এখানে বি সেটের উপাদান কি ছিল? 2 4 এবং 6। তাহলে দেখো এই যে 4 উপাদানটা কি? এ এর ভিতরে আছে, বি এর ভিতরে আছে। ঠিক আছে, এখন দেখো এ সেট বি সেট সি যদি নির্ণয় করতেছে, ধরো এ সেট বি সেট সি, তাহলে তিনটার ভিতরে কোন কোন উপাদানটা কমন আছে? দেখো এটার ভিতরে 4 4 আছে, তাহলে এখানেও কি আছে? 4 আছে। 3 কি? এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, কিন্তু এটার ভিতরে নাই। 5 এখানে আর কোনোটাই নাই। তাহলে এটার কত হবে? 4। তাহলে এখানে সি সেট, তাই না? তাহলে এ বি সি এই তিনটা সেটের ভিতরে কি কমন আছে? 4 কমন আছে। এবং এ এবং বি এর ভিতরে কমন আছে কি? দেখো এ এবং বি এর ভিতরে কমন আছে যে কোনটা? শুধু 4। বি এবং সি এর ভিতরে কমন আছে কি? 4 4। এ এবং সি এর ভিতরে কমন আছে 3 4। এ ইন্টারসেকশন সি কত? 3 4। এ ইন্টারসেকশন বি কমন আছে কি? 4। এ সি গেল, তারপরে বি সি, এটা তো প্রথমে এখানে লেখা আছে। তাহলে দেখো বি ইন্টারসেকশন সি, বি আর সি এর ভিতরে কমন আছে কি? শুধু 4 কমন আছে। তাহলে তিনটা বৃত্ত আঁকবো এবং তিনটার ভিতরেই একটা উপাদান কমন আছে, তাহলে এভাবে। এখন দেখো এখানে উপাদান সংখ্যাগুলোকে যদি লিখি, এটা হলো এ সেট, এটা বি সেট, আর এটা হলো সি সেট। তাহলে এ সেটের উপাদানগুলো কি কি আছে? 1 3 4 1 3 4। ঠিক আছে, এ এবং সি এর ভিতরে কি কমন আছে? 3 4 কমন আছে। তাহলে 3টা আমি কোথায় লিখবো? এইখানে লিখবো। তাহলে সি এর উপাদানগুলো কি কি? দেখো সি এর উপাদানগুলো 3 4 5, 3 4 আছে, এবং এইখানে কি লিখতে পারি? শুধু 5 লিখলেই হয়। তারপরে দেখো বি এবং সি এটার ভিতরে কমন কি আছে? বি এবং সি শুধু 4, তাহলে 4 তো লেখা হয়েছে 4। তাহলে বি এর ভিতরে আছে, সি এর ভিতরে আছে, তাহলে বি এর উপাদানগুলো কত হবে? 2 4 আছে এবং 6। ঠিক আছে, এখন দেখো এইভাবে কি করতে পারি? আমরা ভেন চিত্র আঁকতে পারি। তাহলে এই গেল ভেন চিত্র। এখন অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সহজেই, এই যে আমি যতগুলো আলোচনা করছি এই সবগুলোই সেখানে বলা আছে। এই প্রত্যেকটা বিষয়ে যদি তুমি একটু ভালো করে পজ করে দেখো, তখন এই গণিত বইয়ের অনুশীলনটা যদি নেও, তাহলে খুব সহজেই তুমি অনুশীলনের অঙ্কগুলো করতে পারো। দেখো প্রত্যেকটা বিষয় তোমাকে যা নির্ণয় করতে বলা হয়েছে, প্রত্যেকটা বিষয় কি করবা? এখানে সংযোগ সেট নির্ণয় করতে বলছে, তাহলে সংযোগটা কিভাবে নির্ণয় করে সেটা একটু দেখবা, পজ করে রাখবা, তারপর বইটা দেখবা, তারপরে সবগুলো করে ফেলবা। ঠিক আছে, এখন দেখো এর পরবর্তীতে তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস চাও সেটা কমেন্টে জানাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে।